আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের কৃষিগুচ্ছ কোশ্চেন ব্যাংক সলভ সিরিজের পার্ট 3। আজকে আমরা কৃষিগুচ্ছের 2021-22 শিক্ষাবর্ষে হায়ার ম্যাথে আসা সকল এমসিকিউ সলভ করব। এর আগে আমরা যে দুটি ক্লাস নিয়েছি সেই ক্লাসগুলোর লিংক আমাদের এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে, তোমরা ক্লাসগুলো দেখে নেবে। চলো আজকের প্রথম প্রশ্নটা সলভ করা যাক। প্রশ্নে বলা হয়েছে এক্স মাইনাস √3y ইকুয়াল 7 হলে সরলরেখাটির ঢাল কত। আমরা জানি কোনো সরলরেখা সমীকরণ যদি ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 হয়, তাহলে এই সমীকরণের ঢাল হবে মাইনাস উপরে হবে x এর সহগ অর্থাৎ a ডিভাইডেড বাই নিচে হবে y এর সহগ অর্থাৎ b। তো বুঝতেই পারতেছো এখানে কিন্তু x এবং y একই সাথে রয়েছে, ধ্রুবকটা আমার যেই পাশেই থাক, ধ্রুবক নিয়ে আমাদের কাজ নেই। তাহলে x মাইনাস √3y ইকুয়াল টু 7, এই রেখাটির ঢাল হবে মাইনাস এক্স এর সহগ। তো এক্স এর সহগ হচ্ছে 1, তো উপরে আমরা 1 বসিয়ে দিব এবং নিচে হচ্ছে y এর সহগ যেটা হচ্ছে মাইনাস √3, y এর সহগ হচ্ছে মাইনাস √3, তো আমরা এখানে বসিয়ে দিব মাইনাস √3। তাহলে মাইনাসে মাইনাসে কাটাকাটি যাবে, ঢালটা হবে 1/√3। তার মানে আমাদের সঠিক উত্তর হলো সি। চলো এবার 2 নম্বর প্রশ্নটা সলভ করা যাক। প্রশ্নে বলা হয়েছে 4x মাইনাস 3y প্লাস 12 ইকুয়াল 0 এবং 4x মাইনাস 3y প্লাস 3 ইকুয়াল 0 সরল রেখা দুটির মধ্যবর্তী দূরত্ব কত। দেখতেই পাচ্ছ যেহেতু x এর সহগ এবং y এর সহগ এখানেও যা এখানেও তাই, তার মানে কিন্তু রেখা দুটি সমান্তরাল। আমরা জানি দুটি রেখা যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব বের করার সূত্র ছিল মডুলাস অফ c1 মাইনাস c2 ডিভাইডেড বাই √a স্কোয়ার প্লাস b স্কোয়ার, যেখানে c1 c2 বলতে বোঝায় দুটো সমীকরণের ধ্রুবক এবং a আর b বলতে বোঝায় x এর সহগ, b বলতে বোঝায় y এর সহগ। তো দেখতেই পাচ্ছ দুটো সমীকরণের x এর সহগ এবং y এর সহগ কিন্তু অবশ্যই একই হবে। তো আমরা যদি এবার দূরত্ব বের করি তাহলে মডুলাস অফ c1 মাইনাস c2, আর মনে রাখবে এই c1 c2 এগুলোকে কিন্তু অবশ্যই সমান চিহ্নের আগে রাখতে হবে। আচ্ছা, তো এখানে আমাদের c1 হচ্ছে 12 এবং c2 হচ্ছে 3, তাহলে এখানে আমরা লিখে দিব 12 মাইনাস 3, আর এখানে মডুলাস ডিভাইডেড বাই √a স্কোয়ার। তো a মানে হচ্ছে 4, তাহলে এখানে লিখে দিব 4 স্কোয়ার প্লাস b মানে হচ্ছে y এর সহগ অর্থাৎ -3, তাহলে আমরা এখানে লিখে দিব -3 তার হোল স্কোয়ার। তাহলে উপরে 12 মাইনাস 3 করলে আমরা পেয়ে যাচ্ছি 9 ডিভাইডেড বাই নিচে 4কে স্কোয়ার করলে আসে 16 প্লাস -3কে স্কোয়ার করলে আসবে 9, তাহলে 16 আর 9 যোগ করলে হয় 25। এবার আমরা যদি 25কে রুট করি তাহলে পেয়ে যাব 5, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হবে 9/5 অর্থাৎ বি নাম্বারটা। 3 নম্বর প্রশ্নটি এসেছে অন্তরীকরণ থেকে এবং এটা কিন্তু সরাসরি সূত্র। আমরা একটা সূত্র পড়েছিলাম ddx অফ a পাওয়ার x, অর্থাৎ ধ্রুবকের পাওয়ারে যদি চলক থাকে তাহলে এটাকে ddx করলে আমরা পাই a পাওয়ার x ln a, আর ln a কে লেখা যায় এভাবে, ln মানে হচ্ছে লগ তার বেস e এবং এখানে থাকবে a। তো a পাওয়ার এক্সকে ddx করলে আসতো a পাওয়ার x ln a অথবা a পাওয়ার x log বেস e ইন্টু a। আচ্ছা, তাহলে এখানে আমাদের রয়েছে 10 পাওয়ার x, তাহলে এখানে লিখব ddx অফ 10 পাওয়ার x। তাহলে বুঝতে পারতেছো অ্যান্সারটা হবে ফার্স্টে 10 পাওয়ার x হবে, এরপর log e 10, জাস্ট আমাদের এখানে এর জায়গায় 10 রয়েছে। তো আমাদের যেহেতু অপশনে লন নেই, লগ রয়েছে, তাহলে উত্তর হবে এইটা যেটা আমাদের প্রথম অপশনে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হবে। আচ্ছা, এখানে দেখো এ নাম্বার আর সি নাম্বার অপশন, এ নাম্বারে কিন্তু বলতে চেয়েছে যে এই সংখ্যাটা যে 10 এটা কিন্তু এর পাওয়ারে রয়েছে, তো এটা কিন্তু সঠিক উত্তর হবে না। এই সংখ্যাটা কিন্তু পাওয়ারে নেই, এই সংখ্যাটা কিন্তু এখানে থাকবে, ই হচ্ছে আমাদের বেজে থাকবে এবং এই সংখ্যাটা লগ বরাবর এখানে থাকবে, তাহলে আমাদের সঠিক উত্তর হবে সি। 4 নম্বর এমসিকিউটাও খুব সহজ একটা এমসিকিউ। প্রশ্নে বলা হয়েছে y ইকুয়াল ই পাওয়ার ইনভার্স এক্স হলে y5 কোনটি। তো y5 বলতে বোঝায় yকে যদি আমরা 5 বার ডিফারেন্সিয়েট করি তাহলে কত আসবে। আচ্ছা, আমি এটা সূত্র লিখে দিচ্ছি। আমরা জানি যদি আমরা ddx
অফ ই পাওয়ার এম এক্স, এটাকে যদি আমরা ডিডি এক্স করি তো ই পাওয়ার এম এক্সকে ডিডি এক্স করলে ই পাওয়ার এম এক্সই আসবে, কিন্তু এক্সের যদি কোনো সহগ থাকে তাহলে সেই সহগ দিয়ে গুণ করতে হয়। আচ্ছা, তাহলে ই পাওয়ার এম এক্সকে ডিডি এক্স করলে আসবে এম ই পাওয়ার এম এক্স। তো এবার আমাদের প্রশ্নে দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু ই ইনভার্স এক্স, ওয়াই ইকুয়াল টু ই ইনভার্স এক্স। তাহলে আমরা যদি ওয়াই ওয়ান বের করি, ওয়াই ওয়ান বলতে কিন্তু বোঝায় ডিওয়াই বাই ডিএক্স, অর্থাৎ ওয়াইকে একবার ডিডিএক্স করা। তো এটাকে যদি আমরা একবার ডিডিএক্স করি তাহলে ই ইনভার্স এক্সই আসবে, কিন্তু আমরা বলেছিলাম যদি এক্সের কোনো সহগ থাকে সেটা দিয়ে গুণ করতে হয়। তো এখানে এক্সের সহগ হচ্ছে -1, তো আমরা শুধু সামনে একটা মাইনাস দিলেই পারি, -1 দিয়ে গুণ করলে সামনে একটা মাইনাস আসবে। একইভাবে যদি আমরা y2 বের করি, অর্থাৎ এটাকে আবারও ডিডিএক্স করতে হবে, তাহলে ই ইনভার্স এক্সকে ডিডিএক্স করলে কিন্তু ই ইনভার্স এক্সই আসবে। এবার আবারও সেম, সামনে যে মাইনাস ছিল সেই মাইনাসটা এখানে চলে আসবে। আচ্ছা, তো খেয়াল করো আগে থেকে আমার একটা মাইনাস ছিল, আবার এই মাইনাসটা আসবে, তো দুটো মাইনাসই কিন্তু এখানে প্লাস হয়ে যাবে, অর্থাৎ শুধু ই ইনভার্স এক্স হবে। এরপর যদি আমরা y3 বের করতে চাই তাহলে ই ইনভার্স এক্সকে আরেকবার ডিডিএক্স, যেটা আমরা প্রথমেই করেছিলাম, তো ই ইনভার্স এক্সকে ডিডিএক্স করলে কিন্তু আসে মাইনাস ই ইনভার্স এক্স। আচ্ছা, এরপর আমরা y4 বের করি, অর্থাৎ এটাকে আরেকবার করতে হবে, তো এটাকে আরেকবার ডিডিএক্স করলে কিন্তু আমরা ই ইনভার্স এক্স পাবো, কারণ এই মাইনাসটা সামনে এসে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। এরপর y5 মানে হচ্ছে আমরা এই ই ইনভার্সকে আবার ডিডিএক্স করব, তাহলে ই ইনভার্স এক্সকে করলে ই ইনভার্স এক্সই থাকে এবং এক্সের সহগ দ্বারা গুণ করতে হয়, তাহলে -1 দ্বারা গুণ করলে সামনে মাইনাস চলে আসে, যেটা আমরা প্রথমেই করেছিলাম। তাহলে আমাদের y5 এর মান হচ্ছে এটা। তো এই উত্তরটা আমাদের প্রথম অপশনে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হবে এ। 5 নম্বর এমসিকিউটিও অন্তরীকরণ থেকে এসেছে। প্রশ্নে বলা হয়েছে এক্সের কোন মানের জন্য y ইকুয়াল এক্স প্লাস 1/x বক্ররেখার ঢাল 0 হবে। তো ঢাল বলতে আমরা বুঝি ডিওয়াই বাই ডিএক্স। আচ্ছা, তো আমাদের যেহেতু y দেওয়া আছে এখান থেকে আমাদেরকে ডিওয়াই বাই ডিএক্স বের করতে হবে। তাহলে আমরা যদি এক্স প্লাস 1/x এটাকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কি আসবে? আমরা যদি এক্সকে ডিডিএক্স করি তাহলে আসবে 1, এরপর প্লাস আমরা যদি 1/xকে ডিডিএক্স করি তাহলে আসবে -1/x স্কোয়ার। এটা আমরা একবার লিখে দিলাম, কীভাবে হয় এটা দেখিয়ে দিচ্ছি। যদি আমরা 1/xকে ডিডিএক্স করি এর মানে হচ্ছে 1/xকে কিন্তু লেখা যায় এক্স ইনভার্স 1/xকে লেখা যায় এক্স ইনভার্স 1। এবার আমরা জানি যে ডিডিএক্স অফ এক্স পাওয়ার এন, ডিডিএক্স অফ এক্স পাওয়ার এন এর সূত্র কী ছিল? এন এক্স এন -1, অর্থাৎ পাওয়ারটা সামনে আসতো, -1 সামনে আসবে এবং পাওয়ার থেকে 1 বিয়োগ হবে, অর্থাৎ -1 তাহলে কত আসে? উপরে -1 থেকে যাবে, এখানে কিন্তু এক্স ইনভার্স 2 আসে, আর এক্স ইনভার্স 2 মানে হচ্ছে 1/x স্কোয়ার। তার মানে দেখতেই পাচ্ছ যে 1/xকে ডিডিএক্স করলে আসে -1/x স্কোয়ার। তো এটা আমরা একবার মনে রাখবো, তাহলে আমাদের ক্যালকুলেশন করতে সময় কম লাগবে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের ডিওয়াই বাই ডিএক্সের মান। তো প্রশ্নে বলেছে যে এক্সের কোন মানের জন্য ঢাল 0 হবে, অর্থাৎ প্রশ্ন মতে কিন্তু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 0। আচ্ছা, তো এবার আমরা লিখতে পারি, আমরা 1কে এই পাশে রেখে দিব এবং -1/x স্কোয়ার এ পাশে গেলে হবে +1/x স্কোয়ার। এরপর যদি আমরা আর গুণন করি তাহলে x স্কোয়ার ইন্টু 1, অর্থাৎ শুধু x স্কোয়ার ইকুয়াল টু 1। তারপর যদি এই স্কোয়ারটাকে আমরা এই পাশে পাঠিয়ে দেই তাহলে সেটা হবে +-√1। তো 1কে রুট করলে 1ই আসে, সো আমরা একবারে +-1 লিখতে পারি। এটাই হচ্ছে আমাদের এক্সের মান, অর্থাৎ +-1। তাহলে আমাদের সঠিক উত্তর হবে বি। 6 নম্বর এমসিকিউতে বলা হয়েছে 2x স্কোয়ার -x প্লাস 2 এর ন্যূনতম মান কত? আচ্ছা, এই ম্যাথটা কিন্তু আমরা, যেহেতু এটা একটা দ্বিঘাত রাশি, আমরা জানি যে কোনো দ্বিঘাত রাশি যদি হয় ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0, এখান থেকে যদি আমাদেরকে ন্যূনতম মান বের করতে বলে, এবং এখানে খেয়াল রাখবো আমরা যে এক্স স্কোয়ারের যে সহগ সেটা কিন্তু পজিটিভ হতে হবে। আচ্ছা, তো যদি পজিটিভ হয় তাহলে আমরা এখান থেকে ন্যূনতম মানটা শর্টকাট দিয়ে বের করতে পারি। সেই শর্টকাটটা হচ্ছে c - b² ডিভাইডেড বাই 4a,
যেখানে আমাদের এ মানে হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, বি মানে হচ্ছে এক্সের সহগ এবং সি মানে হচ্ছে ধ্রুবকটা। যেহেতু তো দ্বিঘাত রাশি সেহেতু আমরা এভাবেও করতে পারি এবং আমরা চাইলে গুরুমান লঘুমানের নিয়মে করতে পারি, তো ওটা একটু বড়, এই জন্য আমরা এরকম নিয়মেই করতে পারি। তাহলে আমাদের ন্যূনতম মানটা হবে সি। সি হচ্ছে আমাদের 2, এরপর মাইনাস বি স্কোয়ার। তো দেখো বি এর মানটা হচ্ছে এক্সের সহগ, তার মানে -1, তাহলে এখানে হবে -1 স্কোয়ার ডিভাইডেড বাই 4 ইন্টু এ হচ্ছে আমাদের 2। তাহলে 2 -1কে যদি আমরা স্কোয়ার করি তাহলে পাবো শুধু 1 এবং নিচে হয় 4 দুগুণে 8। এবার যদি আমরা এখানে লসাগু করি তাহলে নিচে হবে 8, উপরে হবে 8 দুগুণে 16 মাইনাস এখানে 1-এর জায়গায় 1 থাকবে, তো 16 - 1 করলে আমরা পেয়ে যাচ্ছি 15 আর নিচে রয়েছে 8। তাহলে আমাদের ন্যূনতম মান হবে 15/8 অর্থাৎ বি। তো আমরা এটা মনে রাখবো যে দ্বিঘাত রাশির ক্ষেত্রে যদি এক্স স্কোয়ারের মানটা পজিটিভ হয় তাহলে এখান থেকে আমরা ন্যূনতম মান পাবো, আর যদি নেগেটিভ হতো এখান থেকে আমরা সর্বোচ্চ মান পেতাম। দুটোর সূত্র কিন্তু একই, সেটা হচ্ছে সি মাইনাস বি স্কোয়ার বাই 4a। আচ্ছা, আশা করি সবাই এমসিকিউটা বুঝতে পেরেছো। 5 নম্বর এমসিকিউটিও অন্তরীকরণ থেকে এসেছে। প্রশ্নে বলা হয়েছে এক্সের কোন মানের জন্য ওয়াই ইকুয়াল এক্স প্লাস 1/x বক্ররেখার ঢাল 0 হবে। তো ঢাল বলতে আমরা বুঝি dy/dx। আচ্ছা, তো আমাদের যেহেতু ওয়াই দেওয়া আছে এখান থেকে আমাদেরকে dy/dx বের করতে হবে। তাহলে আমরা যদি x প্লাস 1/x এটাকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কি আসবে? আমরা যদি এক্সকে ডিডিএক্স করি তাহলে আসবে 1, এরপর প্লাস আমরা যদি 1/xকে ডিডিএক্স করি তাহলে আসবে -1/x স্কোয়ার। এটা আমরা একবার লিখে দিলাম, কীভাবে হয় এটা দেখিয়ে দিচ্ছি। যদি আমরা 1/xকে ডিডিএক্স করি এর মানে হচ্ছে 1/xকে কিন্তু লেখা যায় x ইনভার্স 1, 1/xকে লেখা যায় x ইনভার্স 1। এবার আমরা জানি যে ডিডিএক্স অফ এক্স পাওয়ার এন, ডিডিএক্স অফ এক্স পাওয়ার এন এর সূত্র কী ছিল? এন এক্স এন -1, অর্থাৎ পাওয়ারটা সামনে আসতো -1 সামনে আসবে এবং পাওয়ার থেকে 1 বিয়োগ হবে অর্থাৎ -1 তাহলে কত আসে? উপরে -1 থেকে যাবে, এখানে কিন্তু এক্স ইনভার্স 2 আসে, আর এক্স ইনভার্স 2 মানে হচ্ছে 1/x স্কোয়ার। তার মানে দেখতেই পাচ্ছ যে 1/xকে ডিডিএক্স করলে আসে -1/x স্কোয়ার। তো এটা আমরা একবার মনে রাখবো, তাহলে আমাদের ক্যালকুলেশন করতে সময় কম লাগবে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের dy/dx এর মান। তো প্রশ্ন বলেছে যে x এর কোন মানের জন্য ঢাল 0 হবে, অর্থাৎ প্রশ্ন মতে কিন্তু dy/dx ইকুয়াল টু 0। আচ্ছা, তো এবার আমরা লিখতে পারি, আমরা 1কে এই পাশে রেখে দিব এবং -1/x স্কোয়ার এ পাশে গেলে হবে +1/x স্কোয়ার। এরপর যদি আমরা আর গুণন করি তাহলে x স্কোয়ার ইন্টু 1 অর্থাৎ শুধু x স্কোয়ার ইকুয়াল টু 1। তারপর যদি এই স্কোয়ারটাকে আমরা এই পাশে পাঠিয়ে দেই তাহলে সেটা হবে +-√1। তো 1কে রুট করলে 1ই আসে, সো আমরা একবারে +-1 লিখতে পারি। এটাই হচ্ছে আমাদের x এর মান অর্থাৎ +-1। তাহলে আমাদের সঠিক উত্তর হবে বি। 7 নম্বর এমসিকিউটি এসেছে যৌগীকরণ থেকে। প্রশ্নে বলা হয়েছে ইন্টিগ্রেশন অফ সাইন ax dx ইকুয়াল কত। এটাও কিন্তু সরাসরি সূত্র, আমরা পড়েছিলাম যে যদি সাইন এক্সকে ইন্টিগ্রেট করা হয় তাহলে -cos x প্লাস সি আসে, ডিফারেন্সিয়েট করলে কিন্তু +cos x আসতো, বাট যখন আমরা ইন্টিগ্রেট করি তখন আসে -cos x। এবং যৌগীকরণের ক্ষেত্রে যদি এক্সের কোনো সহগ থাকে তাহলে সেটা দিয়ে ভাগ করতে হয়। তাহলে যদি আমরা বলি যে ইন্টিগ্রেশন অফ সাইন ax dx এর মান কত হবে, তাহলে ফার্স্ট অফ অল আমরা তো সাইন ax এর করলে cos ax এটা লিখে ফেলবো। এরপর এক্সের সহগ হচ্ছে আমাদের a, তাহলে এক্সের সহগ দিয়ে ভাগ করতে হয়। তো এটাই হচ্ছে আমাদের যোগজের মান অর্থাৎ -1/a cos ax প্লাস সি, যেটা আমাদের বি নাম্বার অপশনে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হলো বি। 8 নম্বর এমসিকিউটাও যোগজীকরণ থেকে এসেছে। এখানে আবার লিমিটও দেওয়া আছে যে 0 থেকে 3। তো প্রশ্ন বলা হয়েছে 4x³ dx লিমিট দেওয়া আছে 0 থেকে 3 এর মান কত হবে। তো এটাও কিন্তু আমরা সূত্র জানি, আমরা জানি ইন্টিগ্রেশন অফ x পাওয়ার n dx। এটাকে যখন আমরা ইন্টিগ্রেট করি তখন এর সূত্র ছিল x পাওয়ার n+1
ডিভাইডেড বাই n+1 প্লাস হচ্ছে সি। আচ্ছা, তো এখানে দেখো যে ধ্রুবক রয়েছে 4, সেটাকে আমরা চাইলে বের করতে পারি এবং ভিতরে রাখবো শুধুমাত্র x³ আর লিমিট হচ্ছে আমাদের 0 থেকে 3। তাহলে আমাদের n এর মানটা হলো 3। এবার এটাকে ddx করলে উপরে হবে x পাওয়ার 3+1, পাওয়ারের সাথে 1 যোগ করতে হয়। তো 3+1 করলে আমরা একবারে 4 লিখে দিচ্ছি এবং নিচেও হবে 3+1 অর্থাৎ 4। এরপর আমরা এখানে লিমিটটা বসিয়ে দিব, এখানে বসবে 3, এখানে বসবে 0। তো বুঝতে পারতো আমরা কিন্তু চাইলে এই 4 এবং এই 4 কেটে দিতে পারি। এবার যদি আমরা লিমিটটা বসাই তাহলে ফার্স্ট অফ অল এক্সের জায়গায় 3 বসাবো, তাহলে 3 পাওয়ার 4 মাইনাস এরপর 0 বসাবো। তো 0 পাওয়ার 4 করলে 0ই আসে। আচ্ছা, তাহলে এবার 3 পাওয়ার 4 করলে আমাদের আসে 81। তাহলে আমাদের এই যোগগোষ্ঠীর মান হবে 81 অর্থাৎ বি। 9 নম্বর এমসিকিউটা খুবই বেসিক একটা এমসিকিউ। প্রশ্নে বলা হয়েছে 5x + 2y - 8 = 0, রেখার উপর লম্ব রেখার ঢাল কত? তো ফার্স্ট অফ অল আমরা এই রেখার ঢাল বের করব। আমরা একটু আগে শিখেছিলাম যদি ax + by + c = 0 কোনো রেখার সমীকরণ হয়, তাহলে এই রেখার ঢাল হবে মাইনাস উপরে হবে x এর সহগ অর্থাৎ a ডিভাইডেড বাই নিচে হবে y এর সহগ অর্থাৎ b। তাহলে আমাদের প্রশ্নে যে সমীকরণ দেওয়া রয়েছে সেটা হচ্ছে 5x + 2y - 8 = 0। তাহলে এই রেখার ঢালটা হবে মাইনাস x এর সহগ, তার মানে হলো 5, ডিভাইডেড বাই হবে y এর সহগ, তার মানে হলো 2। তো এটা হচ্ছে আমাদের প্রদত্ত রেখার ঢাল। এবার যদি আমরা এই রেখার উপর লম্ব রেখার ঢাল বের করতে চাই, তাহলে আমরা জানি যে দুটি লম্বরেখার ঢালের গুণফল, দুটি লম্বরেখার ঢালদ্বয়ের গুণফল কিন্তু হয় -1। তাহলে এইটার যে লম্বরেখা তার ঢাল হতে হবে, এইটার চিহ্ন চেঞ্জ করতে হবে এবং এই রাশিটাকে উল্টিয়ে লিখতে হবে। তাহলে আমরা পেয়ে যাব 2/5। কারণ দেখো 5/2 এবং 2/5 -5/2 × 2/5 এই দুটো কাটাকাটি করলেই কিন্তু -1 আসে। তাহলে আমাদের কাছে যদি কোনো ঢাল থাকে এবং তার লম্বরেখার ঢাল বের করতে বলে, তাহলে আমরা জাস্ট সেই ভগ্নাংশটাকে উল্টিয়ে দিব এবং চিহ্নগুলোকে চেঞ্জ করে দিব। তো এখানে চিহ্ন ছিল মাইনাস, এজন্য আমরা লিখেছি প্লাস। তাহলে এর লম্বরেখার ঢাল হবে 2/5 অর্থাৎ আমাদের সঠিক উত্তর হলো সি। চলো এবার 10 নম্বর এমসিকিউটা সলভ করা যাক। প্রশ্নে বলা হয়েছে ইন্টিগ্রেট e−x dx এর মান কত এবং লিমিট দেওয়া আছে 0 থেকে 1। আমরা জানি e⁻mx dx, এটাকে যদি আমরা যোগজীকরণ করি তাহলে e⁻mx করলে e⁻mxই আসবে এবং x এর যদি কোনো সহগ থাকে তাহলে সেই সহগ দিয়ে ভাগ করে দিতে হয়। আচ্ছা, তো এবার এটা করা যাক। এখানে বলা হয়েছে e−x, তো e−xকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে e−xই আসবে এবং যেহেতু x এর সহগ রয়েছে -1 রয়েছে, তো আমাদেরকে -1 দিয়ে ভাগ করতে হবে। তো -1 দিয়ে ভাগ না করে আমরা জাস্ট সিম্পলি সামনে একটা মাইনাস দিলেই পারি। আচ্ছা, এবার এর লিমিট দেওয়া আছে, উপরে হচ্ছে আপার লিমিট 1, লোয়ার লিমিট হচ্ছে 0। আচ্ছা, তো লিমিট বসানোর আগে আমাদের যেহেতু শুরুতে একটা মাইনাস রয়েছে, তো এই মাইনাসটা না দিয়ে আমরা কি করব, লিমিটটাকে উল্টিয়ে দিব, অর্থাৎ উপরে দিব 0, নিচে দিব 1। কারণ লিমিট উল্টিয়ে দিলে সামনে একটা মাইনাস আসে আর আগে থেকে মাইনাস ছিল, তো মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হবে। আচ্ছা, তো লিমিট উল্টিয়ে দেওয়ার ফলে মাইনাসটি চলে গেল। এবার আমরা লিমিটটি বসাবো। তো ফার্স্ট অফ অল যদি আমরা 0 বসাই তাহলে e−0 -0 মানে শুধু 0 লেখা যায়। এরপর মাইনাস দিয়ে লোয়ার লিমিট বসাবো যেটা হচ্ছে 1। তো এখানে বসবে মাইনাস, এক্সের জায়গায় 1 বসবে। তাহলে e⁻0 যে কোনো সংখ্যার পাওয়ার 0 হইলে আমরা লিখতে পারি 1 মাইনাস e−1, এটা মানে হচ্ছে 1/e। তাহলে আমাদের সঠিক উত্তর হবে 1 - 1/e, যেটা ডি নাম্বার অপশনে রয়েছে। এখানে জাস্ট আগে পরে লিখেছে, বাট এটা কিন্তু সেম। তাহলে আমাদের সঠিক উত্তর হলো ডি। 11 নম্বরটাও খুবই সহজ একটা এমসিকিউ। প্রশ্নে বলা হয়েছে cot sin−1/2 এর মান কত? আমরা জানি যে সাইন 30 ডিগ্রি এর মান হচ্ছে হাফ। তাহলে সাইন যদি এ পাশে যায় তাহলে 30 ডিগ্রি = হবে sin−1/2। সাইন cos 10 ইত্যাদি ফাংশন, ত্রিকোণমিতিক ফাংশন যখন এক পাশ থেকে আরেক পাশে যায় তখন আমরা এর উপর ইনভার্স দিই।
তাহলে সাইনকে এই পাশে পাঠিয়ে আমরা লিখেছি সাইন ইনভার্স আর হাফের জায়গায় হাফ লিখেছি। তাহলে এখানেও থাকবে শুধুমাত্র 30 ডিগ্রি। তো বুঝতে পারতেছো যে সাইন ইনভার্স হাফ এর মান হলো 30 ডিগ্রি। তো এই মানটাকে যদি আমরা এখানে বসাই তাহলে কট 30 হয়। এবার কট 30 ডিগ্রি এর মান আমরা জানি √3। তাহলে আমাদের সঠিক উত্তর হবে ডি। 12 নাম্বার এমসিকিউটার উত্তর কিন্তু আমরা দেখেই বলে দিতে পারি যে এর উত্তর হবে 3/5। কারণ যখন একাধিক একটা থাকবে শুধু সাইন, একটা থাকবে কজ ইনভার্স, মানে তোমার ত্রিকোণমিতি এবং বিপরীত ত্রিকোণমিতি ইনভার্সগুলো যখন একসাথে থাকে তখন যদি সাইন এবং কজ ইনভার্স থাকে এবং পাশাপাশি টেন এবং কট ইনভার্স থাকে তখন এই সবগুলো কাটাকাটি গিয়ে অ্যান্সারটা শুধুমাত্র 3/5 হয়। তো এটা আমরা শর্টকাটে বলে দিচ্ছি, এটার ব্যাখ্যাটাও চলো করা যাক। তো ব্যাখ্যাটা আমরা কীভাবে করব সেটা হচ্ছে কজ ইনভার্স 3/5। ফার্স্ট অফ অল আমাদেরকে কজ ইনভার্স থেকে টেন ইনভার্সে যেতে হবে। তো যদি আমরা টেন ইনভার্সে যাই তখনই কিন্তু টেন এবং টেন ইনভার্স কাটাকাটি যাবে। তাহলে সাইন কট ইনভার্স এরপরে টেন, আমরা চাচ্ছি এই কজ ইনভার্সটাকে টেন ইনভার্সে রূপান্তর করতে। তো কিভাবে করব? এর জন্য আমাদেরকে চিত্র আঁকতে হবে। তো এটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ। তো এখানে দেওয়া আছে কজ ইনভার্স 3/5। তার মানে হলো আমরা জানি কস থিটা এর সূত্র হলো ভূমি বাই অতিভুজ। তার মানে কিন্তু 3 বলতে ভূমি বোঝাচ্ছে এবং 5 বলতে অতিভুজ বোঝাচ্ছে। তো এখান থেকে লম্ব কত আসবে? আমরা জানি 3, 4, 5 একটা অনুপাত ছিল, তো এখানে কিন্তু 4 হবে, অর্থাৎ লম্বের মানটা হবে 4। আচ্ছা, এবার যেহেতু আমরা কজ ইনভার্সকে টেন ইনভার্সে রূপান্তর করেছি, তো টেনের সূত্র ছিল লম্ব বাই ভূমি। তো এখানে আমাদেরকে লম্বের জায়গায় লিখতে হবে 4 এবং ভূমির জায়গায় লিখতে হবে 3। তো এটা করার ফলে আমাদের কি হলো, টেন এবং টেন ইনভার্স কাটাকাটি গেল। তাহলে লাইনটা হলো সাইন কট ইনভার্স 4/3। এবার একইভাবে সাইন কাটার জন্য এই কট ইনভার্সকে আমরা সাইন ইনভার্সে রূপান্তর করব। তো দেখা যাক যদি কট ইনভার্সকে সাইন ইনভার্সে রূপান্তর করি তাহলে কত আসে। তো 4/3 এটার জন্য সেমভাবে আমরা চিত্র এঁকে নিব। তো যেহেতু রয়েছে কট ইনভার্স 4/3, আমরা জানি কট থিটা এর সূত্র হচ্ছে ভূমি বাই লম্ব, অর্থাৎ ভূমি এর জায়গাতে আমরা লিখব 4 এবং লম্বের জায়গায় লিখব 3। তো দেখো এটা যদি 3 হয়, এটা যদি 4 হয়, আগের মতো কিন্তু এই যে এটা 5 হবে, অতিভুজটা 5 হবে। তো যেহেতু আমরা সাইন ইনভার্সে রূপান্তর করেছি, তো সাইনের সূত্র কি? লম্ব বাই অতিভুজ। তো আমাদেরকে এখানে লিখতে হবে লম্ব অর্থাৎ 3 এবং নিচে লিখতে হবে অতিভুজ অর্থাৎ 5। তাহলে দেখো সাইন এবং সাইন ইনভার্স কাটাকাটি গিয়ে এবারও কিন্তু আমাদের অ্যান্সারটা 3/5 এসেছে। তো এমসিকিউতে আসলে আমরা সরাসরি বলে দেব যদি সাইন এবং কজ ইনভার্স থাকে তাহলে এই দুটো কাটা যাবে এবং টেন এবং কট ইনভার্স এই দুটো কাটা যাবে, অ্যান্সার হবে 3/5। অর্থাৎ আমাদের সঠিক উত্তর হলো সি। আচ্ছা, এই এমসিকিউটা আমরা সবচেয়ে দ্রুতভাবে করতে পারবো একমাত্র অপশন টেস্ট করলে। তো চলো প্রত্যেকটা অপশন চেক করা যাক। ফার্স্টে আমাদের বলা হয়েছে যে কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল √3 হলে থিটা এর মান কত হবে। তো থিটা এর জায়গায় আমরা বিভিন্ন অ্যাঙ্গেলগুলো বসিয়ে দিব। তো ফার্স্টে বলা হয়েছে π/6 অর্থাৎ 30 ডিগ্রি। তো আমরা এখানে 30 ডিগ্রি বসিয়ে দিব। তো কোসেক 30, আমরা জানি যে সাইন 30 হচ্ছে হাফ, তাহলে কোসেক 30 হবে 2, সাইনের উল্টো। এরপর প্লাস কট 30 এর মান হচ্ছে √3। তাহলে দেখতেই পাচ্ছ 2 + √3 করলে কিন্তু √3 আসে না, অর্থাৎ এটা কিন্তু সিদ্ধ হয় না। তো প্রথমটা বাদ। এরপর এখানে বলেছে π/3, তার মানে হলো 60 ডিগ্রি। তো আমরা এখানে 60 ডিগ্রি বসাবো। কোসেক 60 ডিগ্রি এর মান হলো 2/√3। সাইন 60 ডিগ্রি যেহেতু √3/2, তাহলে কোসেকের মান হবে জাস্ট উল্টা। এরপর প্লাস কট 60 ডিগ্রি, কট 60 ডিগ্রি হচ্ছে 1/√3। তো এখানে যদি আমরা যোগ করি অর্থাৎ লসাগু করি, তো নিচে হবে √3, উপরে হবে 2 + 1। তো 2 + 1 করলে আমরা পেয়ে যাই 3। এবার দেখো একটা 3, এটা মানে কিন্তু দুইটা √3 বোঝায়। একটা 3 মানে বোঝায় দুইটা √3। তাহলে এখানে কাটাকাটি গেলে কিন্তু আমাদের একটা √3 থেকে যায়, এটাই কিন্তু ডান পক্ষে ছিল। তাহলে বি নাম্বার অপশনটি দিয়ে আমাদের কিন্তু এটা সিদ্ধ হয়। তাহলে আমাদের সঠিক উত্তর হবে বি। চলো এবার 14 নম্বর এমসিকিউটা সলভ করা যাক। এই এমসিকিউটি এসেছে বহুপদী থেকে। প্রশ্নে বলা হয়েছে কে এর মান কত হলে x² + kx + 1 = 0 সমীকরণের মূলদ্বয় জটিল হবে।
আমরা জানি একটি দ্বিঘাত রাশি অর্থাৎ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0 এই দ্বিঘাত রাশিটির যে মূলদ্বয় রয়েছে সেগুলো তখনই জটিল হবে যখন এর নিশ্চয়ক মানে হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac। যখন নিশ্চয়কের মানটা 0 থেকে ছোট হয় তখনই কিন্তু মূলদ্বয় জটিল হবে। তো আমরা বলতেই পারি যে প্রশ্ন মতে নিশ্চয়ক লেস দেন 0। আচ্ছা, এবার নিশ্চয়কের মানটা কত আসে? বি স্কোয়ার, বি মানে হচ্ছে এক্সের সহগ, তো এখানে এক্সের সহগ হচ্ছে কে, তার মানে বি এর মানটা হলো কে। তো এখানে আমরা লিখে দিব কে স্কোয়ার মাইনাস 4 এসি। এ মানে হলো এক্স স্কোয়ারের সহগ অর্থাৎ 1, সি মানে হলো ধ্রুবক সেটা হচ্ছে 1। তো 4 একে 4, ঠিক আছে, এখানে গুণ করলে কিন্তু একই আসে, তাহলে 4 একে আলটিমেটলি শুধুমাত্র 4ই আসে। আচ্ছা, এবার লেস দেন 0। তো এই যে 4 এসেছে, 4কে আমরা চাইলে লিখতে পারি 2 স্কোয়ার লেস দেন 0। এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লেস দেন 0। আচ্ছা, যখন এখানে ইকুয়াল চিহ্ন থাকতো তখন আমরা কি লিখতাম? হয় একবার কে প্লাস 2 লেস দেন 0 লিখতাম, আরেকবার লিখতাম কে মাইনাস 2 লেস দেন 0। অর্থাৎ আমরা একবার লিখতাম কে প্লাস 2 লেস দেন 0, আর একবার লিখতাম কে মাইনাস 2 লেস দেন 0, মানে ইকুয়াল চিহ্নের সূত্র অনুযায়ী একবার এটা একবার এটা। আচ্ছা, তো এখান থেকে আমরা কি পাই? এখান থেকে যদি প্লাস 2কে এ পাশে পাঠিয়ে দেওয়া হয় তাহলে সেটা হবে মাইনাস 2, কে লেস দেন মাইনাস 2। এরপর মাইনাস 2কে এ পাশে পাঠালে হবে কে লেস দেন 2। তো ইকুয়াল চিহ্নের বেলায় এই পর্যন্ত করলেই হতো, বাট লেস দেন অর গ্রেটার দেন থাকলে কিন্তু এই পর্যন্ত করার পরে আমাদেরকে চেক করতে হয় যে এই দুটো আদৌ ঠিক আছে কি না। তো এখানে আমরা বলতে চাচ্ছি যে কে এর মানটা হলো -2 থেকে ছোট। তো -2 থেকে ছোট যে কোনো মান আমরা এখানে বসিয়ে দেখব। তো -2 থেকে ছোট আমরা ধরে নিচ্ছি -3। তো -3 এখানে বসিয়ে দেখব যেটা সিদ্ধ হয় কি না। তো যদি এখানে -3 বসানো হয়, -3 + 2 তাহলে আসে -1 ইন্টু -3 - 2 অর্থাৎ -5। তো এবার যদি এই দুটো গুণ করা হয় তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 5 একে 5 চলে আসে, অর্থাৎ পজিটিভ রেজাল্ট চলে আসে। এটা কিন্তু 0 থেকে বড়, কিন্তু এখানে 0 থেকে ছোট হইতে হতো। তার মানে কিন্তু এটা এই সমীকরণকে সিদ্ধ করতেছে না, তার মানে এটা সঠিক নয়। যখনই এটা সঠিক হবে না তখনই আমরা জাস্ট চিহ্নটাকে উল্টিয়ে দিব, অর্থাৎ কে গ্রেটার দেন -2 লিখব, তাহলেই এটা সঠিক হবে। একইভাবে আমরা এটা চেক করব। এখানে বলেছি যে কে এর মানটা 2 থেকে ছোট, তো 2 থেকে ছোট যে কোনো মান আমরা এখানে 1 নিতে পারি। তো যদি 1 বসানো হয় তাহলে 1 + 2 3 ইন্টু 1 - 2 এটা করলে আসে -1। তাহলে বুঝতে পারতেছো রেজাল্টটা আসে -3, এবং এটা কিন্তু 0 থেকে ছোট, তাহলে এটা সমীকরণকে সিদ্ধ করে। তাহলে আমাদের সঠিক যেই ব্যবধিগুলো হবে, একটা হবে কে গ্রেটার দেন -2, আরেকটা হবে কে লেস দেন 2। আর এটাকে যদি আমরা একবারে লিখতে চাই তাহলে এটাকে যদি উল্টিয়ে লেখা হয় তাহলে -2 লেস দেন কে। আমরা কিন্তু চিহ্নটা একই দিকেই রেখেছি, কে এর দিকেই ছিল, কে এর দিকে রেখেছি। এরপর রয়েছে কে লেস দেন 2। তো এই দুটোকে একসাথে লিখলে কিন্তু এটা হয় -2 কে থেকে ছোট, -2 কে থেকে ছোট, এবং কে 2 থেকে ছোট। এই যে কে এর মানটা 2 থেকে ছোট। তো এটাই হচ্ছে আমাদের সঠিক ব্যবধি, যেটা আমাদের সি নাম্বার অপশনে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হলো সি। 15 নম্বর এমসিকিউতে বলা হয়েছে y = 2x + c রেখাটি x²/4 + y²/3 = 1 উপবৃত্তের স্পর্শক হলে c এর মান কত? আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে y = mx + c। এই রেখাটি যদি x²/a² + y²/b² = 1 এই উপবৃত্তের স্পর্শক হয়, তাহলে স্পর্শক হওয়ার শর্তটা ছিল c² = a² m² প্লাস হচ্ছে b²। এটা হলো এই রেখার এই উপবৃত্তের স্পর্শক হওয়ার শর্ত। তো প্রশ্নে যেহেতু বলেছে যে এই রেখাটি এই উপবৃত্তকে স্পর্শ করে, তাহলে আমরা সরাসরি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। তো এখানে সি মানে হচ্ছে সরল রেখার যে ধ্রুবক সেটা, তো সি এর জায়গায় কিন্তু সি রয়েছে, তো আমরা এখানে c² লিখে দিব
ইকুয়াল টু এ স্কোয়ার মানে হচ্ছে উপবৃত্তের সমীকরণে এক্স স্কোয়ারের নিচে যেটা থাকবে এবং এখানে কিন্তু 1 থাকতে হবে। দেখতেই পাচ্ছ এখানে 1 আছে, তো তাহলে এক্স স্কোয়ারের যে হর সেটাই হচ্ছে এ স্কোয়ার। তার মানে এ স্কোয়ারের মানটা হলো 4, তো আমরা এখানে বসিয়ে দিচ্ছি 4 ইন্টু এম স্কোয়ার। এম স্কোয়ার মানে হলো এই রেখাটির ঢাল, তো কম্পেয়ার করলে বুঝতে পারতেছো এর ঢাল হচ্ছে আমাদের 2, এম এর জায়গায় কিন্তু 2 রয়েছে, তাহলে এম এর মানটা হলো 2। তো এখানে বসিয়ে দিব 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ার মানে হচ্ছে ওয়াই স্কোয়ারের যে হর সেটা হচ্ছে 3, তাহলে বি স্কোয়ারের মানটা হলো 3। এবার যদি এখান থেকে আমরা ক্যালকুলেশন করি তাহলে 2কে স্কোয়ার করলে হয় 4, 4 4 16 প্লাস 3, এটা হচ্ছে আমাদের সি স্কোয়ারের মান, সেটা আমরা পেয়ে গেলাম 19। সি স্কোয়ার হলো 19, তাহলে সি হবে √19। আমাদের কিন্তু প্রশ্নে সি এর মানটাই জানতে চেয়েছিল, যেটা হচ্ছে √19, তাহলে আমাদের সঠিক উত্তর হলো সি। 16 নম্বর এমসিকিউতে বলেছে দুটি সমান বলের লব্ধি বলদ্বয়ের মানের সমান হলে বলদ্বয়ের মধ্যবর্তী কোণ কত। অর্থাৎ এখানে দুটি বল, সেই দুটি বল তো সমান, অর্থাৎ দুটি বলে হচ্ছে পি এবং এদের যে লব্ধির মান সেটাও হচ্ছে পি। তো এই ক্ষেত্রে আমরা জানি যে যাদের অর্থাৎ বলদ্বয়ের মধ্যবর্তী যে কোণ সেটা কিন্তু 120 ডিগ্রি হয়। এটা আমরা দেখিয়ে দিচ্ছি। আমরা জানি যে দুটি বল যখন সমান হয় তখন তাদের লব্ধি বের করার সূত্র ছিল R = 2p cos α/2। তো এখন দেখো প্রশ্ন বলেছে দুটি বলের মান সমান এবং তাদের লব্ধিও সেগুলোর সমান, অর্থাৎ লব্ধির মানও হচ্ছে পি। তো এবার কিন্তু আমরা চাইলে দুই পাশ থেকে পি এবং পি কেটে দিতে পারি, তাহলে এবার এখানে থাকবে শুধুমাত্র 1। এবার যদি আমরা 2 গুণাকারে আছে এ পাশে পাঠিয়ে দিই তাহলে হবে হাফ ইকুয়াল টু হচ্ছে cos α/2। আমরা জানি যে cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাহলে α/2 এর মান হলো 60 ডিগ্রি। তো α/2 যদি হয় 60 ডিগ্রি তাহলে আলফার মানটা হবে 2, এপাশে গুণ হবে 60 দুগুণে 120 ডিগ্রি। তো বুঝতে পারতেছো যখন দুটি বল সমান হয় এবং এদের লব্ধির মানও বলের সমান তখন তাদের মধ্যবর্তী কোণ হয় 120 ডিগ্রি, কিন্তু এই অপশনটা কিন্তু এখানে নেই, তাহলে এই এমসিকিউটা আমাদেরকে ব্ল্যাঙ্ক রাখতে হবে। এই এমসিকিউটা আমাদেরকে এখানে ব্ল্যাঙ্ক রাখতে হবে। 17 নম্বর এমসিকিউতে বলা হয়েছে এবিসি ত্রিভুজের 3টি শীর্ষবিন্দুতে 2, 2 এবং পি এই 3টি সদৃশ সমান্তরাল বল ক্রিয়া করছে। এদের লব্ধি ত্রিভুজের ভর কেন্দ্রগামী হলে পি এর মানটা কত। আচ্ছা, এটা সরাসরি একটা উপপাদ্য ছিল। আমরা জানি যে এক্ষেত্রে কিন্তু ত্রিভুজের যে 3টি শীর্ষবিন্দুতে যে 3টি বল ক্রিয়া করছে সেই বলগুলোর মান সমান হতে হয়। যেহেতু এগুলো পরস্পর সদৃশ এবং সমান্তরাল এবং এদের লব্ধি ভর কেন্দ্রগামী, সেক্ষেত্রে এদের 3টা বলের মানই সমান হতে হয়। তো যেহেতু 3টা বল সমান হবে তার মানে আমরা বলতেই পারি যে পি এর মানটা হবে 2। তাহলে এখানে আমরা একবারই অ্যান্সার লিখে দিব। অ্যান্সারটা হচ্ছে আমাদের 2 নিউটন, অর্থাৎ সঠিক উত্তর হলো এ। চলো এবার 18 নম্বর এমসিকিউটা সলভ করা যাক। প্রশ্নে বলা হয়েছে √3, π/3 এটা কিন্তু একটা পোলার স্থানাঙ্ক। তো পোলার স্থানাঙ্কের ক্ষেত্রে আমরা জানি যে প্রথমটা হচ্ছে আর এর মান, পরেরটা হচ্ছে থিটা এর মান, অর্থাৎ পোলার স্থানাঙ্ককে প্রকাশ করা হয় r, থিটা দিয়ে। তো এই বিন্দুটার পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, বলেছে যে বিন্দুটির কার্তেশীয় স্থানাঙ্ক কত। কার্তেশীয় স্থানাঙ্ক মানে হচ্ছে x, y, এর মানটা আমাদেরকে জানতে চেয়েছে। আচ্ছা, আমরা জানি যে x = হচ্ছে r cos থিটা এবং y = হচ্ছে r sin থিটা। তো সূত্রের মধ্যে জাস্ট মানগুলো বসিয়ে দিলে তাহলে কিন্তু x এবং y এর মান পাওয়া যায়। তো r এর মানটা হচ্ছে √3, তাহলে এখানে √3 বসিয়ে দিলাম। এরপর হচ্ছে cos থিটা, থিটা এর মান হলো π/3 অর্থাৎ 60 ডিগ্রি। তো এখানে যদি 60 ডিগ্রি বসানো হয় তাহলে cos 60, আমরা জানি cos 60 এর মান হচ্ছে হাফ, তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম √3/2। একইভাবে এখানে যদি r এর মান √3 বসাই তাহলে √3 ইন্টু সাইন 60 ডিগ্রি, আমরা জানি যে সাইন 60 ডিগ্রি এর মান হচ্ছে √3/2। তাহলে √3 গুণ √3, দুইটা √3 গুণ করলে কিন্তু একটা 3 আসে আর নিচে 2 এর জায়গায় 2 থাকবে। তো এটা হচ্ছে আমাদের x এর মান, এটা হচ্ছে y এর মান। তাহলে আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক ছিল x, y, অর্থাৎ √3/2, 3/2।
এটাই হচ্ছে আমাদের নির্ণয় কার্তেশীয় স্থানাঙ্ক। তাহলে আমাদের সঠিক উত্তর হবে ডি। 19 নম্বর এমসিকিউটি এসেছে বৃত্ত থেকে। চলো এটা সলভ করা যাক। প্রশ্ন বলা হয়েছে একটি বৃত্তের কেন্দ্র 4,3 যা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 9 বৃত্তকে বহিস্থভাবে স্পর্শ করে। বৃত্তটির ব্যাসার্ধ কত? আমরা জানি যখন দুটি বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে তখন তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ C1 C2 এটা হয় তাদের ব্যাসার্ধদ্বয়ের যোগফলের সমান। তো এখানে আমাদের প্রথম বৃত্তের কেন্দ্র হচ্ছে 4,3 এবং দ্বিতীয় বৃত্তের কেন্দ্র হচ্ছে 0,0। আচ্ছা, এরপর ব্যাসার্ধ। প্রথম বৃত্তের ব্যাসার্ধ কিন্তু দেওয়া নাই, এটাই প্রশ্ন জানতে চেয়েছিল, তো এটাকে আমরা ধরে নিচ্ছি আর। এরপর দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 3 স্কোয়ার, শুধু 3। দেখো আমরা এটাকে কম্পেয়ার করতেছি এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার এর সাথে। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু এক্স এবং ওয়াই এর সাথে কোনো কিছু যোগ বিয়োগ আকারে নেই, তার মানে এটার কেন্দ্র হবে 0, কারণ এইচ কমাকে এটা মানে কিন্তু কেন্দ্র ছিল। তো যেহেতু এখানে কোনো কিছু যোগ বিয়োগ আকারে নেই সেহেতু এই বৃত্তের কেন্দ্র হচ্ছে 0,0। এরপর এখানে 9, এটা হচ্ছে আর স্কোয়ার। তো আর স্কোয়ার যদি 9 হয় তাহলে আর হবে √9 অর্থাৎ 3, তাহলে আমাদের ব্যাসার্ধ হলো 3। আচ্ছা, তো এবার যদি আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করি তাহলে C1 C2 তার মানে হলো দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। আচ্ছা, তো দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা বের করতে পারি, সেটা হচ্ছে রুট ভুজদ্বয়ের অন্তর। তো 4 - 0 অর্থাৎ শুধু 4, ভুজদ্বয়ের অন্তর তার স্কোয়ার প্লাস ছিল কোটিদ্বয়ের অন্তর অর্থাৎ 3 - 0 তার মানে শুধু 3 এর স্কোয়ার ইকুয়াল টু হবে ব্যাসার্ধ দুটির যোগফল। তো একটা ব্যাসার্ধ হচ্ছে আর আরেকটা ব্যাসার্ধ হচ্ছে 3। এবার এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 4কে স্কোয়ার করলে হয় 16 যোগ 3কে স্কোয়ার করলে হয় 9। তো 16 + 9 করলে আসে 25 ইকুয়াল টু আর প্লাস 3। এবার 25কে রুট করলে আমরা পেয়ে যাব 5 প্লাস 3 এ পাশে আসলে হবে -3 ইকুয়াল টু থাকবে শুধু আর। তাহলে বুঝতেই পারতেছো এখান থেকে আমরা আর এর মানটা পেয়ে গেলাম 2, অর্থাৎ আমাদের প্রথম বৃত্তের যে ব্যাসার্ধ সেটা হচ্ছে 2। তাহলে আমাদের সঠিক উত্তর হবে এ। আমরা আমাদের সর্বশেষ এমসিকিউতে চলে এসেছি, চলো এটা সলভ করা যাক। প্রশ্নে বলা হয়েছে 3 নিউটন ও 5 নিউটন মানের বল দুইটি পরস্পর লম্ব। তো আমরা জানি যে দুটি বল যদি পরস্পর লম্ব হয় তার মানে এদের মধ্যবর্তী কোণ হলো 90 ডিগ্রি। তো যখন দুটি বলের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয় তখন লব্ধি এর সূত্র হয় √p² প্লাস কিউ স্কোয়ার। আমরা কিন্তু 2pq cos আলফা লিখব না, কারণ cos আলফা সেই আলফার মান কিন্তু 90 ডিগ্রি। আমরা জানি যে cos 90 ডিগ্রি এর মান হচ্ছে 0। তো 2pq এর সাথে যদি নাকি cos 90 অর্থাৎ 0 গুণ করা হয় তাহলে কিন্তু 0ই হয়, এই জন্য আর 2pq cos আলফা লেখার দরকার নেই। তাহলে দুটি বল পরস্পর লম্ব হলে সূত্র হবে এটা √p² প্লাস কিউ স্কোয়ার। আচ্ছা, তো এখানে আমাদের p এর মান হচ্ছে 3 এবং q এর মান হচ্ছে 5। তো এখানে আমরা লিখে দিচ্ছি 3² প্লাস 5²। তাহলে আমরা পাবো 9 প্লাস 25। এই দুটো যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি √34 নিউটন। এটা হচ্ছে আমাদের লব্ধি বলের মান, যেটা সি নাম্বার অপশনে রয়েছে, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হলো সি। তো এরই মাধ্যমে আমাদের কৃষিগুচ্ছ 2021-22 শিক্ষাবর্ষের হায়ার ম্যাথে আসা সকল এমসিকিউ সলভ হয়ে গেল। সবার সবগুলো এমসিকিউ যদি বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আজকের ক্লাসটি কেমন লেগেছে সেটাও জানাবে। আজকের ক্লাসটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবে এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবে। ধন্যবাদ সবাইকে।